শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। আচ্ছা, ক্লাস শুরু করে দিচ্ছি আমরা। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ। ওম বন্দে গুরুম শুভম সাম্বম দক্ষিণামূর্তিমব্যয়ম यद्वन्दनेन मन्दोऽपि विन्देत् गुरुसमानतां वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। তাহলে আগের দিন আমরা তৎপুরুষ সমাস প্রকরণ পড়ছিলাম, সেখানে দ্বিতীয় সমাস পড়া হয়েছে আমাদের। আজ থেকে আমাদের তৃতীয় সমাস প্রকরণ আর কি, মানে তৎপুরুষের মধ্যেই তৃতীয় তৎপুরুষ সমাস, দ্বিতীয় তৎপুরুষ সমাস আমরা নাম শুনেছি হয়তো। তো আগের সূত্রতে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস পড়েছি, মানে যেখানে দ্বিতীয়ান্তের সঙ্গে সমাসের কথা বলা হয়েছে সেটাকে সাধারণভাবে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলা হয়। এখন তৃতীয় তৎপুরুষ সমাসের জন্য একটা সূত্র আছে, তৃতীয়া তৎকৃতার্থেন গুণবচনেন। তৃতীয়া তৎকৃতার্থেন গুণবচনেন, এই সূত্রটা যদি ভাঙি তাহলে আমরা চারটা পদ পাবো। একটা হচ্ছে তৃতীয়া, প্রথম আর এক বচন, তৎকৃত তৃতীয়ার এক বচন, অর্থেন তৃতীয়ার এক বচন, আর গুণবচনেন তৃতীয়ার এক বচন। ঠিক আছে? তৎকৃত এখানে তৃতীয়ার এক বচন বিভক্তি আছে, কিন্তু বিভক্তি তো আমরা দেখতে পাচ্ছি না কিছু, তো এখানে যে তৃতীয়া বিভক্তি ছিল তার লোপ হয়ে গেছে। ঠিক আছে? এখানে তৎকৃতেন ছিল কিন্তু তার লোপ হয়ে গেছে, তৎকৃত রয়ে গেছে, কিন্তু আমরা অর্থ করার সময় তৎকৃতেন এরকমই ভাববো। তাহলে তৃতীয়া তৎকৃতেন অর্থেন গুণবচনেন, এই চারটি এখানে পদ আছে। আমরা জানি যে তৃতীয়া এটা হচ্ছে প্রত্যয় বিশেষের বোধক, তার জন্য তদন্ত বিধি হবে। তৃতীয়া বলতে তৃতীয়ান্তম পেয়ে যাবো। আর সহ সুপা সুপ এর অনুবৃত্তি আসছে, প্রাক সমাসহ তৎপুরুষঃ বিভাষা মানে বা এর অধিকার আসবে, তখন তৃতীয়ার সঙ্গে সুপের অন্বয় হবে, এই জন্য তৃতীয়ান্তম সুবন্তম। তৎকৃতেন তৎকৃতেন অর্থেন গুণবচনেন, এখানে গুণবচনেন বলতে গুণবচনেন এরই বিশেষণ হচ্ছে তৎকৃতেন, এর তৎকৃতেন এটা গুণবচনেন এর বিশেষণ। ঠিক আছে? তার জন্য তৃতীয়া তৎকৃতেন গুণবচনেন সহ তৃতীয়ান্তম সুবন্তম, তৎকৃতেন গুণবচনেন সহ এরকম অর্থ আসছে। এখন তৎকৃতেন গুণবচনেন এর অর্থ কি? তো এখানে তৎকৃত তেন কৃতম, এই অর্থে তৎকৃতম তেন তৎকৃতেন এরকম সমাস হয়েছে। তৎপদের দ্বারা তৎকৃত, এখানে যে তৎপ শব্দ আছে এই তৎশব্দের দ্বারা কার গ্রহণ হবে? তো সমীপে যেহেতু তৃতীয়া আছে, তৃতীয়ান্ত, এই জন্য তৎশব্দের দ্বারা সেই তৃতীয়ান্তের গ্রহণ হবে। তাহলে তৎকৃত মানে হচ্ছে কি তৃতীয়ান্তকৃত। ঠিক আছে? তৃতীয়ান্তকৃত। এখন তৃতীয়ান্ত হচ্ছে কি কোনো একটা শব্দ তৃতীয়ান্ত চতুর্থান্ত হয়, তার দ্বারা কোনো কিছু তো করা সম্ভব নয়, এই জন্যে তৎশব্দের দ্বারা শুধুমাত্র তৃতীয়ান্ত নয়, তৃতীয়ান্তার্থকে ধরা হচ্ছে। ঠিক আছে? তৃতীয়ান্তার্থকে। তাহলে তৎকৃতেন মানে তৃতীয়ান্তার্থ কৃতেন, মানে তৃতীয়া বিভক্তি যেখানে আছে তার যেটা অর্থ, তার দ্বারা কৃত হয়েছে এমন যে গুণ, কোন একটা গুণ, সেই গুণবাচক প্রকৃতিক সুবন্তের সঙ্গে আর অর্থ শব্দের সঙ্গে, অর্থ সুবন্তের সঙ্গে, অর্থ প্রকৃতিক সুবন্তের সঙ্গে কি হবে? সমাস হবে, বিকল্পে সমাস হবে, আর সেই সমাসের তৎপুরুষ সংজ্ঞা হবে। এটাই সূত্রের অর্থতে বলা হয়েছে। তৃতীয়ান্তম সুবন্তম তৃতীয়ান্তার্থ কৃত গুণবাচক প্রকৃতিকেন সুবন্তেন, আর অর্থ প্রকৃতিকেন সুবন্তেন সহ প্রাক বা সমাস সংজ্ঞম ভবতি, সচ সমাসঃ তৎপুরুষ সংজ্ঞা ভবতি। ঠিক আছে? এই হচ্ছে সূত্রের অর্থ। তৃতীয়ান্ত সুবন্ত, তৃতীয়ান্ত সুবন্তের সমাস হবে কার সঙ্গে? সেই তৃতীয়ান্তের শব্দের যেটা অর্থ। উদাহরণে আমি আবার বোঝাবো।
সেই অর্থের দ্বারা কৃত যে গুণ, সেই গুণের বাচক যে শব্দ, সেই ধরনের যে সুবন্ত, তার সঙ্গে সমাস হবে। আর তৃতীয়ান্ত যে সুবন্ত, তার সঙ্গে অর্থ শব্দের সঙ্গে সমাস হবে। হুম, যেমন উদাহরণ হলে আরো ভালো করে বোঝা যাবে। প্রথম একটা উদাহরণ বলা হচ্ছে শঙ্কুলা খণ্ডঃ। উদাহরণ কি আছে? শঙ্কুলা খণ্ডঃ। বিগ্রহ হচ্ছে শঙ্কুলয়া খণ্ডঃ। শঙ্কুলয়া খণ্ডঃ। হ্যাঁ, খণ্ডঃ মানে হচ্ছে এখানে খণ্ডত্ব। খণ্ডত্ব মানে কি? দুই ভাগে ভাগ হয়ে যাওয়া। এটা হচ্ছে একটা গুণ। বিভাগ হওয়া একটা কি গুণ, তাই তো? তর্ক সংগ্রহের অনুযায়ী অনুযায়ী ভাবলেও বিভাগ হচ্ছে একটা গুণ, সংযোগ বিভাগ, তাই তো? আর এমনিতেও খণ্ডত্ব হচ্ছে একটা গুণ। ঠিক আছে, সেই গুণ কার দ্বারা করা হয়েছে? শঙ্কুলা মানে হচ্ছে কাস্তে বা ছুরি কিছু এই ধরনের, তাকে শঙ্কুলা বলছে। ঠিক আছে, সেই শঙ্কুলার দ্বারা করা হয়েছে যে খণ্ড। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি খণ্ড, এটা হচ্ছে গুণবাচক শব্দ। আর সেই গুণবাচক শব্দটা কি রকমের? তো তৃতীয়ান্ত যে শব্দ শঙ্কুলায়া, তার যেটা অর্থ শঙ্কুল অর্থ। ঠিক আছে, অর্থ বলতে শব্দ আর অর্থের মধ্যে আমরা যেটা গৌহু শব্দ বলছি, আর গরু যেটাকে সামনে দেখছি, সেটা হচ্ছে গৌ শব্দের অর্থ। ঠিক আছে, শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা সম্ভব নয়, অর্থের দ্বারাই কাজ হবে। ঠিক আছে, তাহলে গরু হচ্ছে গৌহু আমরা বলছি, এটা শব্দ। আর তার জন্য যে প্রাণীটাকে বুঝছি, সেটা হচ্ছে তার অর্থ। ঠিক আছে, ঠিক তেমনি শঙ্কুলয়া, এটা হচ্ছে তৃতীয়ান্ত শব্দ পদ। তার জন্য যেটা প্রকৃত বস্তুতঃ শঙ্কুলা, সেটা হচ্ছে তার অর্থ। তাহলে সেই তার দ্বারা কৃত যে খণ্ডত্ব বিশিষ্ট খণ্ডত্ব রূপ গুণ, হ্যাঁ, তার সঙ্গে কি বলছে? তৃতীয়ান্ত সুবন্তের শঙ্কুলয়া, এই সুবন্তের শঙ্কুলাটা, তার সঙ্গে গুণবাচক তৎকৃতার্থ গুণবাচক শব্দ হচ্ছে খণ্ডসু, তার সঙ্গে সমাস হচ্ছে, সমাস হয়ে যেমন প্রক্রিয়া কাজ হয়ে শঙ্কুলা খণ্ড, এরকম রূপ হচ্ছে। শঙ্কুলা খণ্ড মানে শঙ্কুলার দ্বারা কৃত যে খণ্ড, সেটা হচ্ছে শঙ্কুলা খণ্ড। বুঝা গেছে? শঙ্কুলা মানে হ্যাঁ, জাতি, এটাও বল জাতি। শঙ্কুলা মানে জাতি, সুপরিকাঠি তো জাতি দিয়ে, সেই জাতির দ্বারা খণ্ড যেটা করা হয়েছে, সেটা শঙ্কুলা খণ্ড। উদাহরণটা বোঝা গেছে তো? সূত্রের অর্থ সমন্বয় করে করে তাহলে দ্বিতীয় উদাহরণ বলা হচ্ছে কি তৃতীয়ান্তম সুবন্তম অর্থ প্রকৃতিকেন সুবন্তেন। তৃতীয়ান্ত সুবন্তের কি হবে? অর্থ শব্দের সঙ্গে সমাস হবে। যেমন উদাহরণ বলা হচ্ছে ধান্যেন অর্থঃ। ধান্যেন অর্থ, এখানে ধান্যেন এটা হচ্ছে তৃতীয়ান্ত পদ, তার সঙ্গে অর্থ শব্দ আছে, অর্থ, তার সমাস হবে, দিয়ে ধান্যার্থ হয়ে যাবে। যদি ধান ধান বিক্রি করে আমরা যে টাকাটা পাবো, সেটাকে আমরা ধান্যার্থ বলতে পারি। ঠিক আছে, ধান্যেন অর্থঃ ধান্যার্থঃ। তৃতীয়ান্ত সুবন্ত সঙ্গে তৃতীয়ান্তার্থকৃত গুণবাচক প্রকৃতিকেন সুবন্তেন, আর তৃতীয়ান্ত সুবন্তের তৃতীয় অর্থ প্রকৃতিকেন সুবন্তেন সহ প্রাগ্বা সমাস সংজ্ঞম ভবতি, সচ সমাসঃ তৎপুরুষ সংজ্ঞা ভবতি। বাংলাতেও অর্থ এখানে লেখা আছে, উদাহরণ বলা হলো। এই তৃতীয় তৎপুরুষ সমাসে আর একটা সূত্র আছে, কর্তৃকরণে কৃতা বহুলম। কর্তৃকরণে কৃতা বহুলম, এখানেও কর্তৃকরণে সপ্তম্যন্ত আছে, কৃতা তৃতীয়ান্ত, বহুলম এটা হচ্ছে অব্যয়।
কর্তৃকরণে কৃতা বহুলম, সহ সুপা সুপ এর অনুবৃত্তি আসছে, তার সঙ্গে তৃতীয়া তৎকৃতার্থেন গুণবচনেন, এখান থেকেও তৃতীয়া এর অনুবৃত্তি আসছে। তৎপুরুষঃ প্রাক সমাসঃ এদের অনুবৃত্তি আসবে। কর্তরি কর্তৃকরণে, এখানে কর্তা চ করণং চ ইতি কর্তৃকরণে কর্তৃকরণম তস্মিন কর্তৃকরণে সমাহার দ্বন্দ্ব করা হয়েছে। যদি আলাদা আলাদা ভাবে পদ করি তাহলে হবে কর্তরিকরণে, তার সঙ্গে তৃতীয়ার সম্বন্ধ হবে, অর্থাৎ কর্তরি অর্থে যে তৃতীয় বিভক্তি করা হয়েছে আর করণ অর্থে যে তৃতীয় বিভক্তি করা হয়েছে তদন্ত সুবন্ত। ঠিক আছে, কর্তরি অর্থে বিদ্যমান যে তৃতীয় বিভক্তি অথবা করণে অর্থে বিদ্যমান যে তৃতীয় বিভক্তি, তদন্ত যে সুবন্ত, সেটাকে এখানে কর্তরি করণে চ ইয়া তৃতীয়া তদন্তম সুবন্তম বলতে চেয়েছে। কৃতা, এখানে একটা পদ আছে দেখতে পাচ্ছি, কৃতা। কৃত শব্দ থেকে তৃতীয়ার এক বচনে কৃতা এই রূপটা হয়। কৃত হচ্ছে একটা প্রত্যয় বিশেষের নাম, এই জন্য তদন্ত বিধি হবে, তখন কৃদন্তেন এরকম অর্থ আসবে। সেটা সুপা এর বিশেষণ, এই জন্য সেখানেও কৃদন্ত প্রকৃতিকেন সুবন্তেন এই অর্থ আসবে। ঠিক আছে, তাহলে সূত্রের অর্থ তখন হবে কর্তরি করণে ইয়া তৃতীয়া তদন্তম সুবন্তম কৃদন্ত প্রকৃতিকেন সুবন্তেন সহ প্রাগ বা সমাস সংজ্ঞম ভবতি সচ সমাসঃ তৎপুরুষ সংজ্ঞা ভবতি। অর্থাৎ কৃত প্রত্যয়ান্ত কোন শব্দের সঙ্গে কর্তরি তৃতীয়ান্ত অথবা করণ তৃতীয়ান্ত, কর্তৃ তৃতীয়ান্ত অথবা করণ তৃতীয়ান্তের সঙ্গে সমাস হবে। ঠিক আছে, আর সেটা কিরকম সমাস হবে? বহুলম, বিকল্পে হবে। বহুলম বলতে এখানে শুধুমাত্র বিকল্প নয়, বহুলমের চারটা অর্থ আছে, সেটা আমি বলছি। প্রাক বা বললে হবে না, প্রাক বহুলম সমাস সংজ্ঞম ভবতি সচ সমাসঃ তৎপুরুষ সংজ্ঞা ভবতি। যেমন উদাহরণ বলা হচ্ছে এখানে, হরিণা ত্রাতঃ, ত্রাতঃ, হরিত্রাতঃ। ঠিক আছে, এই রূপটা আমাদের হচ্ছে। তো তার বিগ্রহ কি? হরিণা ত্রাতঃ। অলৌকিক বিগ্রহ কি? হরিটা ত্রাত সু। এখানে ত্রাত, এখানে ত্রয়ীং পালনে একটা ধাতু আছে। ঠিক আছে, ত্রয়ীং পালনে, সেখান থেকে প্রত্যয় করলে ত্রাত হচ্ছে। ঠিক আছে, তার থেকে প্রথম আর এক বচন বিভক্তি করলে ত্রাতঃ হচ্ছে। ঠিক আছে, তাহলে ত্রাতঃ এটা কৃদন্ত শব্দ, কৃদন্ত প্রকৃতিক সুবন্ত, তাই তো? কারণ হচ্ছে ত প্রত্যয় আছে এখানে, ত প্রত্যয়টা হচ্ছে কৃত প্রত্যয়, সেই কৃত প্রত্যয় অন্তে যার আছে ত্রাতঃ, এটা তাহলে কি হবে? কৃদন্ত প্রকৃতিক সুবন্ত। কৃদন্ত প্রকৃতিক সুবন্ত। হরিণা, এখানে এটাও এখানে তৃতীয়ান্ত শব্দ, কিন্তু এখানে কোন অর্থে তৃতীয় বিভক্তি করা হয়েছে? আরোপ করানো হয়েছে। হরিণা এখানে যে তৃতীয় বিভক্তি হয়েছে, কোন সূত্রের দ্বারা হয়েছে, কোন অর্থে হয়েছে? হরি এটা কোন কারক?
সে কর্তা হুম, কর্তিকা। হ্যাঁ, কর্তা, কর্তৃকারক। ঠিক আছে, তাহলে হরিণা এখানে যে তৃতীয়া করা হয়েছে সেটা কর্তা অর্থে হয়েছে, কারণ প্রাতঃ এখানে যে প্রত্যয় আছে কোন অর্থে হয়েছে? কর্ম অর্থে। হ্যাঁ কর্ম উক্ত, কর্তা অনুক্ত, অনুক্ত কর্তাতে কর্তৃগণের তৃতীয়া, এই সূত্রের দ্বারা তৃতীয়া বিভক্তি হয়েছে। তাহলে এখন কর্তরি ইয়া তৃতীয়া, তদন্ত সুবন্ত হরিণা এই সুবন্ত, হরিটা এই সুবন্ত, তার সঙ্গে কৃদন্ত প্রকৃতিক সুবন্ত ত্রাত সু, তার সমাস হচ্ছে, সমাসে হরিত্রাত এরকম প্রয়োগ হচ্ছে। এরকমই আমরা বলি না, কালিদাস বিরচিত, বাণভট্ট বিরচিত, হ্যাঁ। ইত্যাদি প্রয়োগ এইভাবে হয় সমাস করে। এরকমই আরেকটা প্রয়োগ আছে, নখ নির্ভিন্ন, নখ নির্ভিন্ন, এখানেও নির্ভিন্ন, এটা এখানে নির্পূর্বক ভিত্তির ধাতু আছে, ভিত, ভিত ধাতু, সেটা হচ্ছে ভিতির, প্রক্রিয়া করলে ভিত থাকে, তার থেকে তা করলে নির্ভিন্ন, তা করলে এটা, তার থেকে আবার সু করলে নির্ভিন্ন, তাহলে এটা নির্ভিন্ন, এটাও কি কৃদন্ত প্রকৃতিক সুবন্ত। হ্যাঁ নখৈহি এখানে করণে তৃতীয়া হয়েছে, এই জন্য করণ তৃতীয়ান্ত সুবন্ত হচ্ছে নখৈহি, নখ ভিস আর নির্ভিন্ন সু, সমাস করলে নখ নির্ভিন্ন, এরকম হচ্ছে। এইটাই তাহলে বহুলাম, মানে বহুল দ্বারা বহুল দ্বারা নয়, বহুলের অর্থ পরে আসছে। ঠিক আছে, এখানে কি প্রশ্ন কি আছে? না না, আমি বলছিলাম, আপনি বলছিলেন না বহুল যেটা প্রয়োগটা দেখানো হবে, এটা কিন্তু বললাম যে এটাই কি? না না, বহুল শব্দের অর্থ আরো দেখানো হবে। ঠিক আছে, বহুল শব্দের কি অর্থ বলা হয়নি? বহুল শব্দের অর্থ লেখা ছিল, হ্যাঁ এখানে আছে। বহুল শব্দের অর্থ কি তার জন্য একটা কারিকা বলা হয়েছে, ক্বচিৎ প্রবৃত্তি, ক্বচিৎ অপ্রবৃত্তি, ক্বচিৎ বিভাষা, ক্বচিদন্য দেব এবং চাতুর্বিধম বাহুলকম বদন্তি। চার ধরনের হচ্ছে বহুল, যেখানে শব্দ থাকবে তার অর্থ শুধুমাত্র বিকল্প নয়। ঠিক আছে, বহুল শব্দে চারটা অর্থ থাকে, যেখানে বহুলম ভবতি বা সূত্রে বহুলম এরকম বলা হয়েছে, সেখানে আমাদের বুঝতে হবে ক্বচিৎ প্রবৃত্তি অর্থ বুঝতে হবে, ক্বচিৎ অপ্রবৃত্তি অর্থ বুঝতে হবে, ক্বচিৎ বিভাষারূপ অর্থ বুঝতে হবে, ক্বচিৎ অন্য দেব। তার মানে কি কি আমি বলছি, ধরো যেমন এই সূত্রতে আমাদের এই সূত্রের দ্বারা কি বলেছে, সূত্রের অর্থতে কি বলেছে, যে কর্তৃ তৃতীয়ান্ত অথবা করণ তৃতীয়ান্তের সঙ্গে তান্ত সুবন্ধ। বেদান্ত। ঠিক আছে, আমি একটা প্রয়োগ বলছি, এখানে সমাস প্রাপ্ত আছে কিনা এই সূত্রের দ্বারা। লুনওয়ান এখানে হচ্ছে লুই আচ্ছাদনে,
থেকে হ্যাঁ কর্তন অর্থে লুই ধাতু আছে, লুনাতি মানে কর্তয়তি, ঠিক আছে, লুই ধাতু আছে আচ্ছাদন অর্থে সম্ভবত। লু ধাতু থেকে তবতু প্রত্যয় করলে লুনবান, লুনবত এটা হয়। তার থেকে সুবিভক্তি করলে লুনবান। দাত্রেণ এখানে করণে অর্থে তৃতীয়া হয়েছে, তাহলে করণ তৃতীয়ান্ত হচ্ছে দাত্রটা, লুনবান এটা হচ্ছে কৃদন্ত প্রকৃতিক সুবন্ত। তাহলে এখানে সমাস প্রাপ্ত আছে, কিন্তু বহুলক গ্রহণ যেহেতু আছে এখানে সমাস হবে না, ঠিক আছে। কেন? তো বলেছে ক্বচিৎ অপ্রবৃত্তি, ঠিক আছে। ক্বচিৎ প্রবৃত্তি মানে হচ্ছে যেখানে নিমিত্ত নেই, সূত্রের নিমিত্ত নেই, তবুও প্রবৃত্তি হয়ে যাবে, ঠিক আছে। যেখানে আর ক্বচিৎ অপ্রবৃত্তি যেখানে নিমিত্ত আছে, এখানে যেমন নিমিত্ত আছে সূত্র প্রবৃত্ত হওয়ার কথা, কিন্তু এখানে হবে না। ক্বচিৎ বিভাষা, ক্বচিৎ আবার বিভাষা, বিভাষা মানে হচ্ছে বিকল্প যে অর্থটা সেই অর্থটা প্রতিপাদন করবে। ক্বচিৎ অন্য দেব মানে, অন্য দেব মানে হচ্ছে যেখানে যেটা বলা হয়েছে সেটা না হয়ে অন্য কিছু কাজ হয়ে যাবে, ঠিক আছে। এরকম 4 ধরনের বাহুলক হয়। এখানে হচ্ছে ক্বচিৎ অপ্রবৃত্তি রূপ বহুলক স্বীকার করা হয়েছে। ক্বচিৎ বিভাষা এই অর্থটাও আছে, আর ক্বচিৎ অপ্রবৃত্তি, ঠিক আছে। তো এরকম হয়, আলাদা আলাদা উদাহরণ আছে সূত্রতে। ক্বচিৎ অন্য দেব তার জন্য আলাদা উদাহরণ আছে। তো এখানে হচ্ছে এরকম একটা উদাহরণ, যেমন এখানে প্রাপ্ত ছিল কিন্তু হবে না, কেন? কারণ ক্বচিৎ অপ্রবৃত্তি বলেছে, যেখানে নিমিত্ত আছে কিন্তু প্রবৃত্তি হচ্ছে না। কোথায় প্রবৃত্তি হবে কোথায় হবে না সেটা সৃষ্ট প্রয়োগ দেখে আমাদের বুঝতে হবে। পুরোপুরি অর্থের দ্বারা বুঝতে হবে কোনটা? এই কারিকাটার? হ্যাঁ, মানে উদাহরণ দেখে যে কোথায় বহুলম আছে ওটাই প্রয়োগ হবে না। হ্যাঁ, সূত্রে যদি বহুলম থাকে, বহুলম শব্দটা থাকে, তাহলে তার সেখানে এই 4টা অর্থ আমাদের ধরতে হবে। 4টার মধ্যে যে কোনো একটা হলেও হবে। হ্যাঁ, তো 4টা অর্থ আমাদের ধরতে হবে। 4টা অর্থ বলতে কি? ক্বচিৎ প্রবৃত্তি একটা অর্থ, মানে সূত্রের যেখানে নিমিত্ত আছে সেখানে তো সূত্র প্রবৃত্ত হবেই, হয় কিনা? কিন্তু ক্বচিৎ প্রবৃত্তি বলতে সূত্রের যেখানে নিমিত্ত আছে সেখানে তো প্রবৃত্তি হবেই, যেখানে নিমিত্ত নেই সেখানেও কখনো কখনো প্রবৃত্তি হতে পারে। সূত্রের প্রবৃত্তি কোথায় কোথায় হবে বলেছে? কর্তৃ তৃতীয়ান্ত থাকতে হবে, করণ তৃতীয়ান্ত থাকতে হবে, তার সঙ্গে কৃদন্ত থাকতে হবে। তো এমন দেখা যাচ্ছে কোথাও কর্তৃ তৃতীয়ান্ত আছে, তার সঙ্গে তিঙন্তেরও সমাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম যেমন আমি উদাহরণ বলছি, দেখতে পাওয়া যাচ্ছে কি? क्वचित् तु বিভক্ত্যন্তরমপি সমস্যতে বহুলক গ্রহণাদেব ইত্যর্থঃ। কখনো কি হচ্ছে অন্যান্য বিভক্তি অন্তের সঙ্গেও সমাস হয়ে যাবে, ঠিক আছে। অন্যান্য বিভক্তি অন্তের সঙ্গেও সমাস হয়ে যাবে বহুলক গ্রহণাদেব, বহুলক গ্রহণের জন্য, ঠিক আছে।
আর বহুল হ্যাঁ গ্রহণের স্যার। সমাস হচ্ছে না, দাত্রেণ ছিন্নবান হস্তেন কুর্বন ইত্যাদি স্থলে সমাস হচ্ছে না। ঠিক আছে, বিভক্তি অন্তরমপি সমস্যতে তার উদাহরণ হচ্ছে পাদ হারকহ, গলে চৌপকহ। ঠিক আছে, পদভ্যাম হারকহ, পদভ্যাম হারকহ, হ্রিয়তে ইতি হারকহ। ঠিক আছে, গলে চৌপকহ, এই সকল জায়গাতে অন্য, এখানে পাদয়োহ হারকহ ছিল, পদভ্যাম নয়, পাদয়োহ হারকহ। এখানে হারকহ এটা হচ্ছে কৃদন্ত প্রকৃতিক সুবন্ত, কিন্তু পাদয়োহ এটা কর্তৃ তৃতীয়ান্ত নয়, ষষ্ঠ্যন্ত, তবু এখানে সমাস হয়ে যাচ্ছে পাদ হারকহ। ঠিক তেমনি গলে চৌপকহ, হ্রিয়তেতি হারকহ কর্ম বাহুল, বাহুলকরাৎ কর্মণি ণুল। হ্যাঁ, পাদাভ্যাম ইত্যপাদান পঞ্চম্যন্তস্য সমাসঃ। পাদাভ্যাম ঠিকই আছে বিগ্রহটা, কিন্তু তৃতীয়া নয়, পঞ্চম্যন্ত বিগ্রহ। পাদাভ্যাম হারকহ, পাদ হারকহ, গলে চৌপকহ তার অর্থ বলছে চুপ মন্দায়াম গতৌ। চুপ ধাতু তার অর্থ কি? মন্দায়াম গত, মন্দ গতির অর্থে চুপ ধাতুর প্রয়োগ হবে। ঠিক আছে, আমরা সবকিছুতেই গচ্ছতি বলে দিই, কিন্তু অনেক রকম অর্থ আছে। যদি কোথাও হাঁটাচলা করি তাহলে অটগত ধাতুর ব্যবহার করতে হবে, অট ধাতু, অটতি বলতে হবে। ঠিক আছে, আমরা বিহগহ গচ্ছতি বলে দিই, কিন্তু সবকিছু এরকম চুপমন্দায়াম গতৌ। তার থেকে হেতু মত অর্থে নিজ প্রত্যয় করলে সেখান থেকে কর্মণীয় অর্থে ণুল। ঠিক আছে, গলা, তারপরে কর্তৃকরণ ক্রিয়া নিরূপিত ক্রিয়া, সেখানেও হচ্ছে গলে চৌপকহ, গলে চৌপকহ এই বিগ্রহতে গলে এটা হচ্ছে সপ্তমী অন্ত, তার সঙ্গে চৌপকহ এর সমাস হয়ে যাচ্ছে, গলে চৌপকহ এরকম হয়ে যাচ্ছে। গলে এখানে সপ্তমী বিভক্তি লোপ হয়নি। সপ্তমী বিভক্তি অর্থ প্রকরণে আমরা দেখবো, ওখানে এখানে নেই, একটা সূত্র আছে অমূর্ধ মস্তকাৎ স্বাঙ্গাদ কামে, তার দ্বারা অলোক হয়ে যায়। কোথাও কোথাও আমরা বলেছি না বিভক্তির লোপ হয়ে যাবে সমাস করলে, কিন্তু কোথাও কোথাও হয় না। পঞ্চমীর ক্ষেত্রে আমরা দেখবো হয় না, এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে হয় না। একটা হচ্ছে অমূর্ধ মস্তকাৎ স্বাঙ্গাদ কামে, এই সূত্র আছে, তার দ্বারা এখানে হচ্ছে না। ঠিক আছে, তো এরকম যেখানে প্রাপ্তি নেই সেখানেও হয়ে যাবে, যেখানে প্রাপ্তি আসে কিন্তু হবে না, এরকম, সেটাই হচ্ছে বহুল শব্দের অর্থ। বোঝা গেল তো? হ্যাঁ স্যার। আজ রাখি বলে কি কেউ আসছে না নাকি? হতে পারে, খুবই কম, মানে আমি আর ওই ছন্দা দিই। এই হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে গেল। এরপরে আমাদের চতুর্থী তৎপুরুষ সমাস, তার জন্য একটা সূত্র আছে, চতুর্থী তদর্থার্থ বলিহিত সুখরক্ষিতৈহি। চতুর্থী প্রথমার এক বচন, তদর্থার্থ বলিহিত সুখরক্ষিতৈহি তৃতীয় বহুবচনান্ত। চতুর্থী, এখানেও চতুর্থী বলতে চতুর্থী অন্ত সুবন্তের কথা বলতে চেয়েছে, আর তদর্থ দ্বারা তদর্থ প্রকৃতিক সুবন্ত, তদর্থাদি প্রকৃতিক সুবন্ত। তদর্থশ্চ অর্থশ্চ বলিশ্চ হিতঞ্চ সুখঞ্চ রক্ষিতঞ্চ ইতি তদর্থার্থ বলিহিত সুখরক্ষিতানি তৈহি তদর্থার্থ বলিহিত সুখরক্ষিতৈহি। ঠিক আছে, চতুর্থ্যন্ত সুবন্তের সঙ্গে তদর্থের, তদর্থ বলতে চতুর্থ্যন্তার্থ। ঠিক আছে, তদর্থ মানে চতুর্থ্যন্তার্থ, আর চতুর্থ্যন্তম সুবন্তম চতুর্থ্যন্তার্থ প্রকৃতিক সুবন্তেন সহ। চতুর্থ্যন্তার্থ এখানেও তৎ অর্থ তস্মৈ ইদম এই অর্থে সমাস করে তদর্থ শব্দটা নিষ্পন্ন হয়েছে, এখানেও তৎ শব্দের দ্বারা চতুর্থ্যন্তকে ধরতে হবে। তাহলে তদর্থ মানে চতুর্থ্যন্তার্থ। ঠিক
ঠিক আছে, তাহলে চতুর্থ্যন্ত সুবন্ত সুবন্ত চতুর্থ্যন্তার্থ প্রকৃতিক সুবন্তের সঙ্গে সমাস সংজ্ঞাকে প্রাপ্ত করবে। আর চতুর্থ্যন্ত সুবন্ত অর্থ শব্দের সঙ্গে, বলি শব্দের সঙ্গে, হিত শব্দের সঙ্গে, সুখ শব্দের সঙ্গে আর রক্ষিত শব্দের সঙ্গেও সমাস প্রাপ্ত হবে বিকল্পে, সেই সমাসের তৎপুরুষ নামকরণ করা হবে। এই জন্য সূত্রার্থতে লেখা হয়েছে চতুর্থ্যন্তম সুবন্তম তদর্থাদি প্রকৃতিকৈঃ সুবন্তৈঃ সহ প্রাক বা সমাস সংজ্ঞম ভবতি সজ সমাসঃ তৎপুরুষ সংজ্ঞা ভবতি। হ্যাঁ স্যার। যেমন উদাহরণ বলা হচ্ছে, তদর্থ শব্দের অর্থ এখানে দেখানো হয়েছে, তস্मै ইদম, এই বিগ্রহে এখানেও সমাস করা হয়েছে, এই সূত্রের দ্বারাই এখানে সমাস হয়েছে। ঠিক আছে, তস্मै ইদম, এখানে তস্मै তৎ গে তৎ শব্দের দ্বারা চতুর্থী অন্তকে ধরতে হবে, তাহলে চতুর্থী অন্তায় ইদম ইতি তদর্থম। তার উদাহরণ বলছে ইউপায় দারু, ইউপায় দারু, ইউপায় এখানে হচ্ছে কি চতুর্থান্ত সুবন্ত। হ্যাঁ। উপায় এটা চতুর্থান্ত সুবন্ত, আর তার সঙ্গে কি বলে তদর্থ প্রকৃতিক সুবন্ত। দারু হচ্ছে কাষ্ঠ বিশেষ, ইউপ মানে হচ্ছে যেখানে হচ্ছে বলির জন্য যে কাষ্ঠটা থাকে না, হ্যাঁ, ওটাকে ইউপ বলা হয়। তো দারু মানে হচ্ছে কাষ্ঠ যেটা ইউপ নির্মাণের জন্য। ঠিক আছে, তাহলে সেই কাষ্ঠটা এখানে, তাহলে ইউপায় এটা হচ্ছে চতুর্থী অন্ত। ঠিক আছে, আর দারু হচ্ছে চতুর্থী অন্তার্থ প্রকৃতিক। চতুর্থী অন্ত যে সুবন্ত আছে তা সেটা নির্মাণ করার জন্যই দারুর প্রয়োজন। এই জন্য দারু এটা হচ্ছে চতুর্থী অন্তার্থ প্রকৃতিক সুবন্ত। ইউপ এটা হচ্ছে চতুর্থী অন্ত সুবন্ত। তাহলে এখানে সমাস হলে ইউপ দারু এরকম রূপ হবে, যে কাষ্ঠটা ইউপ নির্মাণ করার জন্য নিয়ে আসা হচ্ছে ইউপ দারু। ঠিক আছে, তারপরে যেমন আরো অন্যান্য উদাহরণ হবে, ঘটায় মৃত্তিকা, তাহলে ঘট মৃত্তিকা। আর কুণ্ডলায় সুবর্ণম। ঠিক আছে, কুণ্ডল সুবর্ণম ইত্যাদি। গোভ্রাহিতম, গোভ্রাহিতম, হ্যাঁ, গহিতম। আসছে আসছে তস্मै ইদম তদর্থম। ঠিক আছে, এখানে তাহলে চতুর্থান্ত সুবন্তের সঙ্গে তদর্থ প্রকৃতিক সুবন্তের সমাস হবে, তার উদাহরণ হচ্ছে এগুলো। তারপরে কি বলা হয়েছে, চতুর্থান্ত সুবন্তের সঙ্গে অর্থ প্রকৃতিক সুবন্তেরও সমাস হবে। যেমন বৈদ্যায় অয়ম সুপঃ, ইদম মোদকম বা ইদম ধনম। ঠিক আছে, এখানে অর্থ ইদম শব্দ বলতে এখানে অর্থ বুঝতে হবে, অর্থ শব্দকে নিতে হবে। চতুর্থান্ত সুবন্তের সঙ্গে অর্থ প্রকৃতিক সুবন্তের সমাস হবে, এটা নিত্য সমাস। ঠিক আছে,
বৈদ্যার্থম। এটা কি নিত্য সমাস, এই জন্য নিত্য হ্যাঁ। কি বলেছিলাম যে যেখানে সমাস হয়েছে সেই পদ আসবে না, এখানে শুধুমাত্র সেই পদ, সমস্ত পদ নেই, অর্থ শব্দটা এখানে নেই বিগ্রহেতে। বৈদ্যা ইদম ধনম বৈদ্যার্থম ধনম, ঠিক আছে। আর কি বলেছে, অর্থ তদর্থার্থ বলিহিত, ঠিক আছে। বলিহিত। ভূতায় বলিহি, ভূত বলিহি, বলিহিত গোভ্যঃ হিতম গোহিতম সুখ গোভ্যঃ সুখ রক্ষিত। গোসুখম। আর তার উদাহরণ কি আছে, রক্ষিত। গোভ্যঃ রক্ষিতম গো রক্ষিতম ইত্যাদি উদাহরণ হবে। চতুর্থান্তম সুবন্তম চতুর্থ্যন্তার্থ, এই জন্য বৃত্তিতে কি লেখা হচ্ছে, চতুর্থ্যন্তার্থায় ইয়ৎ তদ্বাচিনা অর্থাদিবিশ্চ সহ প্রাগবৎ, এরকম লেখা হয়েছে। তার তাৎপর্য হচ্ছে এটাই, চতুর্থ্যন্ত সুবন্ত তদর্থাদি প্রকৃতিক সুবন্তের সঙ্গে সমাস হবে বিকল্প, কিন্তু অর্থ শব্দের সঙ্গে যে সমাসটা হবে সেটা নিত্য সমাস। অর্থটা নিত্য আর বাদ বাকিটা বিকল্প, বাকিগুলো কিন্তু বিকল্প। এই হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাসের সূত্র, একটাই আছে, আর নেই। এরপরে পঞ্চমী সমাস, এই জন্য একটাই সূত্র আছে পঞ্চমী, একটা সূত্র, আরো সূত্র আছে পঞ্চমী। প্রধান সূত্র হচ্ছে পঞ্চমী ভয়েন, পঞ্চমী ভয়েন, পঞ্চমী প্রথমান্ত ভয়েন তৃতীয়ান্ত। পঞ্চমী এখানে পঞ্চম্যন্ত সুবন্ত, ভয়েন এখানে ভয় প্রকৃতিক সুবন্ত, তৎপুরুষ প্রাক সমাস বা অধিকার আসবে। সূত্রের অর্থ হবে পঞ্চম্যন্তম সুবন্তম ভয় প্রকৃতিকেন সুবন্তেন সহ প্রাক বা সমাস সংজ্ঞম ভবতি সচ সমাসঃ তৎপুরুষ সংজ্ঞা ভবতি, ঠিক আছে। পঞ্চম্যন্ত সুবন্তের সঙ্গে ভয় প্রভৃতি শব্দের, ভয়ার্থক শব্দের আর কি, ভয় শুধুমাত্র নয়, ভয়ভীত ভী, ভয়বাচক শব্দ। এদের সমাস হবে, ঠিক আছে। যেমন উদাহরণ বলা হচ্ছে চোরাত ভয়ম, চোরাত এটা হচ্ছে পঞ্চম্যন্ত চোর গসি, আর ভয়সু এটা হচ্ছে ভয় প্রকৃতিক সুবন্ত, সমাসে চোর ভয়ম। ঠিক তেমনি ব্যাঘ্রাত ভয়ম, চোরাত ভীতি, ভীতি व्याघ्रात भीतिः ইত্যাদি শব্দ হবে। আর এটা হচ্ছে পঞ্চমী অন্ত, পঞ্চমী সমাসের একটা সূত্র। আর একটা সূত্র আছে স্তোকান্তিক দুরার্থ কৃচ্ছাণি তেন। দেখতে পাচ্ছি এখানে স্তোক, অন্তিক, দূরার্থক আর কৃচ্ছ ইত্যাদি শব্দের কথা বলা হয়েছে।
স্তোক, অন্তিক, দূরার্থ আর কৃচ্ছ, এই সমস্ত শব্দগুলির ক্তান্ত প্রকৃতিক সুবন্তের সঙ্গে সমাস হবে। তো সেটাই বলা হচ্ছে স্তোকাদি প্রকৃতিক পঞ্চম্যন্তম সুবন্তম, পঞ্চমী অনুবৃত্তি হয়ে এখানে আসছে, এই জন্য স্তোকাদি প্রকৃতিক পঞ্চম্যন্তম সুবন্তম ক্তান্ত প্রকৃতিকেন সুবন্তেন সহ প্রাগ্বা সমাস সংজ্ঞম ভবতি সচ সমাসঃ তৎপুরুষ সংজ্ঞা ভবতি। স্তোক প্রভৃতি শব্দ যদি পঞ্চম্যন্ত হয় তার সঙ্গে ক্তান্ত প্রকৃতিক সুবন্তে সমাস হবে, আর সেই সমাসে তৎপুরুষ নামকরণ হবে। যেমন উদাহরণ বলা হচ্ছে স্তোকাৎ মুক্তঃ, স্তোকাৎ মুক্তঃ। স্তোকাৎ এখানে স্তোক প্রকৃতিক পঞ্চম্যন্ত সুবন্ত, মুক্তঃ এখানে মুজ ধাতু থেকে ত প্রত্যয় করা হয়েছে দিয়ে মুক্তঃ হয়েছে, তাহলে মুক্ত এটা হচ্ছে কি ক্তান্ত প্রকৃতিক সুবন্ত, স্তোক এটা পঞ্চম্যন্ত সুবন্ত, সমাস হয়ে স্তোকান মুক্তঃ হচ্ছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি পঞ্চমীর লোপ হচ্ছে না, পঞ্চমীর লোপ হয়নি, তাই তো স্তোকান মুক্তঃ হয়ে গেছে। পঞ্চমী বিভক্তি লোপ হয়েছে কি? না না, স্তোক গাছি মুক্ত সু, স্তোকাত মুক্ত এরকম হয়েছে, মুক্তের পরে যে সুট আছে তার লোপ হয়ে যাবে, দিয়ে স্তোকাত মুক্ত হবে, সেখান থেকে স্তোকান মুক্ত হবে, এরকমই স্তোকাত মুক্ত হবে। ঠিক আছে, এখানে কেন হচ্ছে না তার জন্য একটা সূত্র আছে পঞ্চম্যাহ স্তোকাদিভ্যঃ, তার অর্থ কি স্তোকাদিভ্যঃ পরস্যাহ পঞ্চম্যাহ লুক ন ভবতি, স্তোকাদি শব্দ থেকে পঞ্চমী বিভক্তির লোপ হবে না। স্তোকাদি মানে স্তোক, দূরার্থ, কৃচ্ছ এদের থেকে। ঠিক তেমনই হচ্ছে অন্তিকাদ আগতঃ, অন্তিকাদাগতঃ, অভ্যাসাদাগতঃ, অভ্যাসাদাগতঃ, এই সকল জায়গাতেও স্তোকান্ত, দূরার্থ, কৃচ্ছানি, তেন এর দ্বারা সমাস হচ্ছে। এই পঞ্চমী সমাস হয়ে গেল, এরপরে হচ্ছে ষষ্ঠী সমাস। ষষ্ঠী সমাসের জন্য একটা সূত্রই আমরা পড়বো, অনেক সূত্র আছে কিন্তু একটা সূত্র পড়বো। প্রধান সূত্র হচ্ছে ষষ্ঠী, একটা সূত্র আছে ষষ্ঠী, প্রথম আর এক বচন অন্ত, এখানেও সহসুপা সুপ তৎপুরুষ প্রাক সমাসঃ বা অধিকার আসবে। ষষ্ঠী বলতে এখানে ষষ্ঠন্ত সুবন্তের কথা বলা হয়েছে, আর সুপা অনুবৃত্তি হয়ে আসছে, তার জন্য সুবন্তেন পেয়ে যাব, এই জন্য ষষ্ঠন্তম সুবন্তম সুবন্তেন সহ প্রাক বা সমাস সংজ্ঞম ভবতি সচ সমাসঃ তৎপুরুষ সংজ্ঞা ভবতি, এই সূত্রের অর্থ। ষষ্ঠী সমাসের সাধারণ সংজ্ঞা বিধায়ক সূত্র প্রধানত হচ্ছে এটাই, এরপরে বাকি সব নিষেধ সূত্র আছে, অনেক নিষেধ করা হয়েছে যেখানে ষষ্ঠী সমাস প্রাপ্ত হচ্ছে। এখানে তো বলে দিয়েছে যে সমস্ত ষষ্ঠ্যন্তই অন্য সুবন্তের সঙ্গে, সমর্থ সুবন্তের সঙ্গে সমাস প্রাপ্ত হবে, তাহলে সব জায়গাতেই সমাস অনেক জায়গায় প্রাপ্ত হয়ে গেছিল যেগুলো ইষ্ট নয়, সেই সকল জায়গাতে নিষেধ করার জন্য অনেক সূত্র আসবে। ঠিক আছে, উদাহরণ আমাদের এটা জানাই আছে, রাজ্ঞঃ পুরুষঃ, এই বিগ্রহে রাজা পুরুষ হয়, এখানে বিশেষ কিছু বলার নেই। এই ষষ্ঠী সমাস নিষেধের অনেক সূত্র আছে। স্যার একটা আছে অর্ধম নপুংসকম, এটা কি নিষেধ সূত্র? না, এটা নিষেধ সূত্র নয়। আচ্ছা আচ্ছা, এটা নিষেধ সূত্র নয়, এটা অন্য অন্য সমাস বিধায়ক সূত্র। আচ্ছা আচ্ছা। নিষেধ সূত্রগুলি কি কি? নিষেধ সূত্রগুলি কি কি আছে? হ্যাঁ, কি বলছি নিষেধ সূত্রগুলি কি কি আছে? ওখানে অনেক সূত্র আছে, শুধু একটা সূত্র নয়, দেখিয়ে দিচ্ছি।
স্ক্রিনটা দেখতে পাচ্ছি কি? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে শুরু হচ্ছে ন নির্ধারণে। নির্ধারণ অর্থে যে ষষ্ঠী সমাস, ষষ্ঠী বিধান করা হয়েছে, ষষ্ঠী বিভক্তি, তদন্ত যে ষষ্ঠন্ত সুবন্ত, তার সঙ্গে সমাস হবে না। যেমন রাজ্ঞাম পুরুষঃ, কি ছিল আমাদের নির্ধারণ অর্থে ষষ্ঠীর উদাহরণ কি ছিল? কি ছিল? নৃণাম দ্বিজः শ্রেষ্ঠঃ ইত্যাদি উদাহরণ ছিল তো। মনে পড়ছে না। ছাত্রেষু বা মৈত্রः পটুঃ যতশ্চ নির্ধারণম। ও যথেষ্ট নির্ধারণ। তো সেখানে ছাত্রানাম মৈত্রः, তাহলে এখানে তো ষষ্ঠী সমাস প্রাপ্ত আছে, কিন্তু হবে না, কারণ ছাত্রানাম এখানে যে ষষ্ঠী আছে সেটা নির্ধারণ অর্থে আছে, তার নিষেধ করা হচ্ছে। এরকম অনেক সূত্র আছে এখান থেকে। পুরনো গুণ সুবিধার্থ সদব্যদব্য সমানাধিকরণেন তেন চ পূজায়াম। অধিকরণ বাচিনা চ ষষ্ঠী কর্মণি চ। ষষ্ঠী সমাস যখন এখান থেকে আবার নতুন করে হচ্ছে, ত্রিযোগাভ্যাম কর্তরি। এখানেও এখানেও যখন কর্তরি চ যখন পড়ানো হয়েছিল এই সূত্রগুলো ষষ্ঠী বিধায়ক, তখন বলেছিলাম কিছু কিছু। হ্যাঁ বলেছেন মানে এখান থেকে আবার হবে নিত্যম ক্রীড়া জীবিকয়, এখান থেকে আবার সমাস হচ্ছে। এরপরে আমাদের একটা সূত্র আছে অর্ধনপুংসকম। ষষ্ঠী অর্ধম নপুংসকম। অর্ধম প্রথমান্ত, নপুংসকম এটা হচ্ছে প্রথমান্ত। ষষ্ঠী সহ সুপ একদেশিনা অবয়বিনা। একদেশিনা এটা অনুবৃত্তি হয়ে আসবে। পূর্বাপরাধরোত্তরম একদেশী নৈকাধিকরণে। একদেশিনা একাধিকরণে, এরকম একটা সূত্র আছে। পূর্বাপরাধরোত্তরম একদেশী নৈকাধিকরণে, সেখান থেকে একদেশিনা এটার অনুবৃত্তি হয়ে আসবে, যার অর্থ হচ্ছে অবয়বিনা। অবয়বী মানে অবয়ব, অবয়বিনা মানে যেটা অবয়বী, সমুদায়, সমূহ, সেটাকে কি বলি? অবয়বী। আর যেটা অবয়ব যার আছে তাকে অবয়বী বলি, ঠিক আছে? তো একদেশিনা এখানে অনুবৃত্তি হয়ে আসবে। এই সূত্রের অর্থ হবে অর্ধ শব্দেরই বিশেষণ হচ্ছে নপুংসকম, মানে যে অর্ধ শব্দটা নপুংসক লিঙ্গে বিদ্যমান। আর অর্ধ শব্দ নপুংসক লিঙ্গে বিদ্যমান কখন হয়? যখন সমাংশবাচী হয়, ঠিক আছে? সমাংশবাচী হয় তখনই অর্ধ শব্দ নপুংসক লিঙ্গে বিদ্যমান হয়। সদা আরেকবার বলুন সমান অংশ যেটা বললাম, যে অর্ধ শব্দ অর্ধের বিশেষণ হচ্ছে এখানে নপুংসকম, ঠিক আছে? কিরকম হতে হবে? অর্ধ শব্দকে নপুংসক লিঙ্গে থাকতে হবে। এখন অর্ধ শব্দ নপুংসক লিঙ্গে কখন থাকে? তো যখন সমাংশবাচী হয়, ঠিক আছে? সমাংশবাচী হয় অর্থাৎ সমান সমান অংশের বাচক হবে, দুটো অবয়বের সম অবয়ববাচী হবে, তখন হচ্ছে অর্ধ শব্দ নপুংসক লিঙ্গ হবে। এই জন্যই সমাংশবাচী অর্ধ শব্দ প্রকৃতিকম সুবন্তম বলা হয়েছে। অবয়বী বাচক প্রকৃতিকেন ষষ্ঠন্তেন সুবন্তেন সহ প্রাক বা সমাস সংজ্ঞম ভবতি, সচ সমাসঃ তৎপুরুষ সংজ্ঞা ভবতি। ঠিক আছে? এই হচ্ছে সূত্রের অর্থ আসবে। মানে অর্ধ শব্দ যখন সম অংশের বাচক হবে, তখন অবয়বী যে ষষ্ঠান্ত সুবন্ত তার সঙ্গে সমাস হবে। যেমন উদাহরণ বলা হচ্ছে পিপ্পল্যাহ অর্ধম,
পিপ্পলি হচ্ছে একটা ফল বিশেষ, সেই ফলটাকে কেটে যখন দুই ভাগ করা হয়েছে তখন সেটা হচ্ছে অর্ধ অর্ধ করা হয়েছে। সেই অর্ধ বলতে দুটো ভাগ যদি সমান সমান হয় তাহলে সেটা অর্ধ, একটা ভাগ বেশি হয়ে গেল একটা ভাগ কম হয়ে গেল তাহলে হবে না। অর্ধম মানে সমভাগ, ঠিক আছে। তাহলে এখানে পিপ্পলি এটা হচ্ছে তার অবয়ব অর্ধ, আর পিপ্পলি এটা হচ্ছে অবয়বী, সেটা ষষ্ঠ্যন্ত আছে পিপ্পল্যাহা। তার সঙ্গে অর্ধ শব্দের সমাংশবাচী অর্ধ শব্দ আছে, নপুংসক লিঙ্গ আছে, এই জন্য তার সঙ্গে সমাসে অর্ধ পিপ্পলি এরকম রূপ হচ্ছে, ঠিক আছে, অর্ধ পিপ্পলি। এখন বলা যেতে পারে যে পিপ্পল্যাহা অর্ধম এখানে ষষ্ঠী সূত্রের দ্বারা সমাস প্রাপ্ত ছিল কিনা। অর্ধম সূত্রটা বোঝা গেল তো কি বলতে চাইছে। হ্যাঁ। এখন এখানে ষষ্ঠী সূত্রের দ্বারা সমাস প্রাপ্ত ছিল। হ্যাঁ, ষষ্ঠী আছে তো। ষষ্ঠী সূত্রের দ্বারা সমাস প্রাপ্ত হয়েছে, তাহলে এটা এই সূত্রটা নতুন করে কেন করলো। পূর্ব নিপাত নিয়মের জন্য। ষষ্ঠী সূত্রের দ্বারা যদি সমাস করা হতো তাহলে কার পূর্ব নিপাত হতো। সে অর্ধ শব্দের ষষ্ঠী সূত্রের দ্বারা যদি সমাস করা হতো এখানে তাহলে কার পূর্ব নিপাত হতো। পূর্বাটি অবয়ব। হ্যাঁ, বুঝতে পারছি, মানে পূর্ব নিপাতটা কার হতো। হ্যাঁ, তার জন্য কি নিয়ম বলেছি সেটা ভেবে বললেই হবে। কি নিয়ম বলা হয়েছিল, উপসর্জন সংজ্ঞা করতে হবে, তার জন্য দেখতে হবে কি সমাস বিধায়ক সূত্র কি ষষ্ঠী, সেখানে প্রথমান্ত পদ কি আছে ষষ্ঠী, এটাই প্রথমান্ত পদ, তার দ্বারা যার বোধ হচ্ছে পিপ্পল্যাহা, তাহলে কি হতো পিপ্পল্লির পূর্ব নিপাত হয়ে যেত, কিন্তু আমাদের অর্ধ শব্দের পূর্ব নিপাতিষ্ট এই জন্য অর্ধ শব্দের পূর্ব নিপাত যাতে হয় এই জন্যই নতুন করে সূত্র করা হয়েছে, ঠিক আছে। सर जो अव्यय है उसी को आधा लेंगे ना, अर्ध सु, जैसे यहाँ अर्ध सु, हाँ अव्यय अर्ध है। हाँ, अव्यय नहीं है, अर्ध ये अव्यय नहीं है, अव्यय का कार्य खत्म हो गया। अच्छा, तत्पुरुष समास चल रहा है हमारा, ओके, ठीक है। तो यहाँ पर अव्यय का होगा ये कैसे पता चल रहा था, क्योंकि अव्यय विभक्ति में समास संज्ञा का सूत्र था अव्ययम विभक्ति, उस सूत्र में प्रथमांत था अव्यय, इसलिए अच्छा। अव्यय का हो रहा था।
अव्ययी का होगा इस तरीके से तो हमें नहीं देखना है ना, हमें तो सूत्र जिस रास्ता से लेकर जा रहा है वो उसमें देखना है। हमको देखना है। हम्म तो उस तरह से सोचेंगे तो इस सूत्र यहाँ पर षष्ठी सूत्र से समास हो जाएगा तो पिप्पली इसका ही पूर्व निपात हो जाएगा, लेकिन हमारे अर्ध शब्द का पूर्व निपात इष्ट है, इसलिए नूतन सूत्र किया है। ओके सर। अर्धम नपुंसकम अर्ध विप्पली। लेकिन एक बात याद रखना चाहिए कि यहाँ पर काप समास होगा जो जब अर्ध शब्द नपुंसक लिंग में ही होगा। नपुंसक लिंग में हो रहा है मतलब, और वो वहां पर अर्ध शब्द समांशवाची है। ओके। ठीक है। अर्ध पिप्पली इसका मतलब क्या है? पिप्पली का समा दो भाग। हम्म। ঠিক আছে, এখন 5 মিনিট ব্রেক দিচ্ছি, তারপরে আমরা আরেকটা নতুন প্রকরণ শুরু করব। প্রকরণ বলতে তৎপুরুষের মধ্যেই এই ধরনের প্রকরণ আছে। এখন হচ্ছে সপ্তমী সমাস পড়ানো হয়নি না? সপ্তমীর জন্য বিশেষ কিছু নেই, সপ্তমীটা বলে দিচ্ছি অল্প করে। একটাই সূত্র আছে সপ্তমীর জন্য। সপ্তমী ষণ্ডৈহি একটা সূত্র আছে। হ্যাঁ, সপ্তমী ষণ্ডৈহি। সপ্তমী প্রথমান্ত, ষণ্ডৈহি তৃতীয়ান্ত। অর্থ কি বলা হচ্ছে? সপ্তম্যন্ত ষণ্ডাদিভি। ষণ্ডা একটা গণ, একটা গণে অনেকগুলো ষণ্ড প্রভৃতি শব্দ আছে। সেটা আমরা কি করে বুঝছি? যেহেতু এখানে বহু বচন করা আছে, শুধুমাত্র ষণ্ড শব্দের সঙ্গে নয়, ষণ্ড প্রভৃতি অনেক শব্দ আছে যার সঙ্গে সমাস হবে। এই জন্য বলছি সপ্তম্যন্তম ষণ্ডাদিভি প্রাগবত। প্রাগবত মানে ষণ্ডাদি গণ প্রকৃতিক পঠিত শব্দ প্রকৃতিক সুবন্তেন সহ প্রাগ বা সমাস সংজ্ঞম ভবতি সজ সমাসঃ তৎপুরুষ সংজ্ঞা ভবতি। এরকম সূত্রের অর্থ আসবে। সপ্তম্যন্ত সুবন্তের সঙ্গে ষণ্ড প্রভৃতি সুবন্তের সমাস হবে। যেমন অক্ষেষু ষণ্ডঃ। অক্ষেষু এটা সপ্তম্যন্ত, আর ষণ্ড এটা হচ্ছে ষণ্ড প্রকৃতিক সুবন্ত। সমাস হয় অক্ষ ষণ্ডঃ। ঠিক আছে, অক্ষ ষণ্ডঃ এটা হচ্ছে। অধিশব্দ অত্র পাঠ্যতে। এই ষণ্ডাদিগণে অধিশব্দও পঠিত হয়েছে। সেখানে অধ্যুত্তর পদার্থ এই সূত্রের দ্বারা খ প্রত্যয় হবে, দিয়ে ঈশ্বরাধীন, এটাও ঈশ্বরে অধি ঈশ্বরে। ঠিক আছে, আমরা এটা পড়েছিলাম, অধিরামে ভুহু রামাধীনা ইত্যর্থ পড়েছিলাম কিনা সপ্তমীতে? यस्मात् अधिकम यस्य चेश्वर वचनं तत्र सप्तमी অধিরীশ্বরে পড়েছিলাম তো। অধিরামে রামা অধিরামে ভুহু। হ্যাঁ, তো এই ষণ্ডাদিগণে অধিশব্দেরও পাঠ আছে। সেই জন্য যেখানে অধিশব্দ যোগে সপ্তমী হচ্ছে অধিরামে, ঠিক আছে, রামে অধি, এখানেও কিন্তু সব সপ্তমী ষণ্ডৈহি এর দ্বারা সমাস হবে। কারণ অধি এটা হচ্ছে ষণ্ডাদি ষণ্ড প্রকৃতিক সুবন্ত, আর রামে এটা হচ্ছে সপ্তম্যন্ত সুবন্ত। ঠিক তেমনি একটা উদাহরণ হচ্ছে ঈশ্বর, ঈশ্বরে অধি, এখানেও সমাস হবে। সমাস হওয়ার পরে
অধ্युत्तर পদার্থ একটা সূত্র আছে, অধ্युत्तर পদার্থ পুরো সূত্রটা হচ্ছে এই যে অষডক্ষা সিংবলং কর্মাল লং পুরুষাধ্युत्तर পদার্থ খহ। अषडक्षाशितं ग्वलं कर्मालं पुरुषाद्युत्तरपदात् खः। হুম, अषडक्षाशितं ग्वलं कर्मालं पुरुषाद्युत्तरपदात् खः। এই সূত্রের দ্বারা সেখানে খ প্রত্যয় করে তারপরে বাকিটা প্রক্রিয়া কাজে অধি শব্দ থেকে খ প্রত্যয় হবে, খয়ের ইন আদেশ হয় দিয়ে অধীন এরকম নিষ্পন্ন হচ্ছে, তারপরে ঈশ্বরাধীন। ঠিক আছে, ঈশ্বরাধীন, রামাধীন, মদাধীন, এই সকল জায়গাতেও সপ্তমী ষণ্ডৈহি এরকম সূত্রের দ্বারাই সমাস হয়েছে। ঠিক আছে, অধি শব্দ অত্র পাঠ্যতে তেন। ষণ্ড শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া কুশলঃ। অক্ষেষু মানে হচ্ছে অক্ষ ক্রীড়াতে যে নিপুণ, সে হচ্ছে অক্ষ ষণ্ডঃ। অক্ষেষু ষণ্ড, ষণ্ড শব্দের অর্থ কি ক্রিয়া কুশলঃ, অক্ষ বিষয়ক ক্রীড়া কুশলঃ। অক্ষ ক্রীড়া মানে হচ্ছে ওই পাশা খেলা, সেখানে যে শকুনিহি, অক্ষ ষণ্ডঃ শকুনিহি। ক্রিকেট ষণ্ডঃ সচিনঃ ইত্যাদি আরো উদাহরণ, লৌকিক উদাহরণ করা যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা তদ্ধিতার্থ উত্তরপদ সমাহারে যে এই সূত্রটা পড়বো 5 মিনিট ব্রেক নেওয়ার পর।
স্ক্রিনটা দেখতে পাচ্ছি সকলে? হ্যাঁ স্যার। তদ্ধিতার্থ উত্তরপদ সমাহারে চ। তদ্ধিতার্থ উত্তরপদ সমাহারে সপ্তম্যন্ত চ, এটা হচ্ছে অব্যয়। এর আগে একটা সূত্র আছে দিক সংখ্যে সংজ্ঞায়াম, দিক সংখ্যে সংজ্ঞায়াম, সেখান থেকে দিক সংখ্যে এর অনুবৃত্তি আসছে, সুপ সহ সুপ এগুলোর অনুবৃত্তি আসবে, তার সঙ্গে বিভাষা তৎপুরুষ প্রাক সমাসহ এর অধিকার আসবে। তদ্ধিতার্থ উত্তরপদ সমাহারে এখানে তদ্ধিতার্থশ্চ উত্তরপদঞ্চ সমাহারশ্চ ইতি তদ্ধিতার্থ উত্তরপদ সমাহারম তস্মিন তদ্ধিতার্থ উত্তরপদ সমাহারে। এখানে যদিও একটাই আমরা সপ্তমী বিভক্তি দেখতে পাচ্ছি, কিন্তু সেই একটা সপ্তমী বিভক্তির বিষয় ভেদে পার্থক্য হবে। যেমন আলাদা আলাদা ভাবে যদি এই পদগুলো আমরা করি, তাহলে তদ্ধিতার্থে, উত্তরপদে, সমাহারে এরকম এরকম আসবে। তদ্ধিতার্থে এখানে যে সপ্তমী বিভক্তি আছে সেটা হচ্ছে বৈষয়িক সপ্তমী হয়ে যাবে, তখন হবে তদ্ধিতার্থে বিষয়ে। উত্তরপদে এখানে যে সপ্তমী আছে সেটা উপশ্লেষিক সপ্তমী হয়ে যাবে, তার অর্থ হবে উত্তরপদে পরে। আর সমাহারে এখানে সমাহারে বাচ্যে এই অর্থ চলে আসবে। এই জন্য সূত্রের অর্থ হবে তদ্ধিতার্থে বিষয়ে उत्तरपदे परे समाहारे च वाच्ये दिग्वाचक प्रकृतिकम संख्यावाचक प्रकृतिकम सुबंतम सुबंतेन सह प्राग्वा समास संज्ञम भवति सज समासः तत्पुरुष संज्ञा भवति। अर्थात तद्धितार्थ विषये माने হচ্ছে তদ্ধিত প্রত্যয় উৎপত্তি হওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে দিকবাচক অথবা সংখ্যাবাচক প্রকৃতিক সুবন্তের কি হবে? সমাস হবে, অন্য সুবন্তের সঙ্গে সমাস হবে। অথবা যদি উত্তর পদ পরে থাকে, তাহলেও কি হবে? দিকবাচক প্রকৃতিকের সঙ্গে অথবা সংখ্যাবাচক প্রকৃতিকের সঙ্গে অন্য সুবন্তের সমাস হবে। অথবা যদি সমাহার বলার ইচ্ছা হয়, সমাহার, তাহলেও দিকবাচক প্রকৃতিক সুবন্ত আর সংখ্যাবাচক প্রকৃতিক সুবন্ত অন্য সুবন্তের সঙ্গে সমাস সংজ্ঞা প্রাপ্ত হবে। ঠিক আছে? যেমন উদাহরণ বলছি, একটা উদাহরণ আছে পূর্বস্যাম শালায়াম ভবঃ। পূর্বস্যাম শালায়াম ভবঃ, ঠিক আছে? এখানে ভব অর্থে এই পূর্বস্যাম শালায়াম, এখানে পূর্বস্যাম এটা হচ্ছে দিকবাচক শব্দ, দিকবাচক প্রকৃতিক সুবন্ত। শালা এটা হচ্ছে সুবন্ত, শালায়াম, তার অলৌকিক বিগ্রহ হবে পূর্বাগি শালাগি। ঠিক আছে? এখানে যদি সমাস হয়, তাহলে পূর্ব শালা একটা শব্দ হবে, সেই পূর্ব শালা শব্দ থেকে পরবর্তীকালে ভবঃ এই অর্থে আমাদের প্রত্যয় বিধান হবে, তদ্ধিত প্রত্যয় প্রাপ্ত আছে। ঠিক আছে? তো এখানে পূর্বস্যাম শালায়াম ভব, এখানে পরবর্তীকালে তদ্ধিত প্রত্যয়ের সম্ভাবনা আছে, সেই জন্য এই দুটি শব্দের মধ্যে সমাস হবে, তৎপুরুষ সমাস হবে, দিয়ে পূর্ব শালা এরকম শব্দ নিষ্পন্ন হবে। তার থেকে আমাদের তত্র ভব এই অর্থে অণ প্রত্যয় এসে পূর্ব শালহ এরকম শব্দ নিষ্পন্ন হবে, যার অর্থ হচ্ছে পূর্ব দিকের গৃহে উৎপন্ন যে, সে হচ্ছে পূর্ব শালহ। ঠিক আছে? পূর্ব শালহ। তাহলে এটা হচ্ছে তদ্ধিতার্থ বিষয়ে এর উদাহরণ। তদ্ধিতার্থ বিষয়ে दिग्वाचक प्रकृतिकम सुबंतम संख्यावाचक प्रकृतिकम सुबंतम वा सुबंतेन सह प्राक् समास संज्ञम भवति सज समासः तत्पुरुष संज्ञा भवति। ঠিক তেমনি হচ্ছে উত্তর পদে, তার উদাহরণ কি বলা হচ্ছে? উত্তর পদে পরে, উত্তর পদে পরে তার উদাহরণ হচ্ছে পঞ্চ গাবহ ধনম यस्य। पंच गावः धनम यस्य এই বিগ্রহে এখানে আগে বহুব্রীহি সমাস হবে। ঠিক আছে? यस्य বলেছে মানে কি বহুব্রীহি সমাস হবে, অন্য পদার্থ। তাহলে पंच गावः धनम यस्य এই অর্থে এখানে পরবর্তীকালে আমরা এই সূত্রটা পড়ব,
অনেকম অন্য পদার্থ, এই সূত্রের দ্বারা এখানে প্রথমে বহুব্রীহি সমাস হবে। বহুব্রীহি সমাস হওয়ার পরে শুভ লুক ইত্যাদি বহুব্রীহি সমাস হয়ে গেলে ধনম, এটা হচ্ছে উত্তরপদ। সেই উত্তরপদ পরে আছে বলে প্রথমে পঞ্চম, এই যে সংখ্যাবাচক প্রকৃতিক সুবন্তের সঙ্গে অন্য একটা সুবন্তর গোজ, সেই সুবন্তের কি হবে সমাস হয়ে যাবে। তারপরে কি হবে পঞ্চ গো, তারপরে ধন যেরকম ছিল ধনম সেটা থাকবে। ঠিক আছে, এই দুটার কিন্তু এখানে মাঝে তৎপুরুষ সমাস হয়ে যাবে। তৎপুরুষ সমাস করে কি লাভ? লাভ হচ্ছে এটাই, গৌরা তদ্ধিত লুকিয়ে একটা সূত্র আছে, তার দ্বারা এখানে পঞ্চ গো শব্দ থেকে টচ প্রত্যয় করে পঞ্চ গব এটা হবে, পঞ্চ গব, তার সঙ্গে ধনম যোগ করলে পঞ্চ গব ধনহ, মানে যে পুরুষের ধন সম্পত্তি বলতে 5টা গরু মাত্র, সে হচ্ছে পঞ্চ গব ধনহ। ঠিক আছে, এখানে মাঝে তৎপুরুষ সমাস করার ফল হচ্ছে এই যে সমাসান্ত প্রত্যয় চলে এলো, এটাই এই টচ সমাসান্ত যে প্রত্যয় এলো এটাই হচ্ছে এর ফল। দিয়ে পঞ্চগব ধনহ, এই রূপটা না হলে হতো না। এখানে যদি বহুব্রীহি করে দিতাম তাহলে কি হতো পঞ্চ গো ধনহ এরকম রূপ হয়ে যেত, কিন্তু আমাদের কি ইষ্ট পঞ্চগব ধনহ, সেটা করার জন্য পঞ্চগো শব্দ থেকে টচ প্রত্যয় করতে হবে। টচ প্রত্যয় করলে, টচ প্রত্যয় কখন হয়? তাহলে তৎপুরুষ সমাসে হয়। গো শব্দান্ত থেকে তৎপুরুষ সমাস হলে গো শব্দান্ত তৎপুরুষ থেকে টচ প্রত্যয় হয়, তাহলে টচ প্রত্যয় করতে গেলে আগে তৎপুরুষ সমাস করতে হবে। এই জন্য পঞ্চম আর গো শব্দের আগে তৎপুরুষ সমাস করা হচ্ছে। পঞ্চগো টচ প্রত্যয় হলে পঞ্চগো অধনম ইয়স্য, তারপরে পঞ্চগব ধনম, সেখান থেকে পঞ্চগব ধনহ, এটা হচ্ছে উত্তর পদে পরে। আর সমাহার যদি বিবক্ষিত হয় তাহলে যেমন পঞ্চানাম গবাম সমাহারঃ, এখানেও পঞ্চগবম এই রূপ হবে সমাহার বিবক্ষতে। এই জন্য আলাদা আলাদা অর্থ স্বীকার করা হয়েছে। তদ্ধিতার্থে এই বিষয়ে উত্তরে পদে পরে সমাহারে চ বাচ্যে দিগ্বাচক প্রকৃতিকম সংখ্যাবাচক প্রকৃতিকম সুবন্তম সুবন্তেন সহ প্রাগবা সমাস সংজ্ঞম ভবতি সচ সমাসঃ তৎপুরুষ সংজ্ঞা ভবতি। এই হচ্ছে সূত্রের, এর প্রত্যেকটা আলাদা আলাদা উদাহরণ হবে, অর্থাৎ দিগ্বাচকের 3টা উদাহরণ হবে, সংখ্যাবাচকেরও 3টা উদাহরণ হবে, টোটাল 6টা উদাহরণ হবে, আলাদা আলাদা 6টা বাক্য হবে। সংক্ষেপে আমি এখানে শুধুমাত্র বললাম, এই সূত্রটা পড়াতেই 1 ঘন্টা লেগে যাবে। এখানে সবার একটা একটা করে আমি উদাহরণ দিয়েছি, কিন্তু এখনো 3টা উদাহরণ এর হবে। তো এই পর্যন্ত হচ্ছে একটা আলাদা ধরনের বিষয় চলে গেল। এখন হচ্ছে বিশেষ কর্মধারয় যেটা আমরা বলি আর কি, এখানেই হচ্ছে যেটা দ্বিগু সমাস বলি। তো দ্বিগু সমাস এই সূত্রের দ্বারা যেখানে সংখ্যা পূর্ব সমাস আছে সেটাকে দ্বিগু সমাস বলবো। এখানে হচ্ছে এই যে পঞ্চগব, এটা হচ্ছে পঞ্চগব ধন, এটা হচ্ছে দ্বিগু সমাস বলবো এখানে। ঠিক আছে, সংখ্যা পূর্ব পঞ্চগু এটা কি সমাস? দ্বিগু সমাস। আর এটাও হচ্ছে দ্বিগু সমাস, যেখানে সংখ্যা এই সূত্রের দ্বারা, অর্থাৎ তদ্ধিতার্থ উত্তরপদ সমাহারে চ, এই সূত্রের দ্বারা যেখানে সমাস বিধান করা হচ্ছে সেখানে যেটা সংখ্যা পূর্ব থাকবে তাকে আমরা দ্বিগু বলবো। সংখ্যা পূর্ব দ্বিগু। হ্যাঁ, সংখ্যা পূর্ব দ্বিগু মানে কি? তদ্ধিতার্থ ইত্যত্র বিহিতঃ ইহ সংখ্যা ত্রিবিধঃ সংখ্যা পূর্বঃ সহ দ্বিগু সংজ্ঞাঃ ভবতি। মানে এই সূত্রের দ্বারা, অন্য সূত্রের দ্বারা বিধান করা হচ্ছে সংখ্যা পূর্ব হলেও দ্বিগু হবে না, শুধুমাত্র তদ্ধিতার্থ উত্তরপদে সমাহারে চ এই সূত্রের দ্বারা বিহিত যে সংখ্যা পূর্ব সমাস তাকেই দ্বিগু বলবো। ঠিক আছে, অন্যান্য ক্ষেত্রে কিন্তু দ্বিগু সমাস হবে না। এটা হচ্ছে দ্বিগু সমাস। আর কর্মধারয় সমাস একটা আছে, এখন হচ্ছে সেই কর্মধারয় সমাসের বিষয় আসছে। তার জন্য সূত্র হচ্ছে তৎপুরুষের সমানাধিকরণ কর্মধারয় বলেছে, যেটা কর্মধারয় সমানাধিকরণ মানে সমান বিভক্তি অন্তের সমাস, সেটাকে তৎপুরুষ সমাস, তাকে আমরা কর্মধারয় বলবো। যেমন উদাহরণ আমাদের আসবে এখন, তার জন্য একটা সূত্র আসছে বিশেষণম বিশেষ্যেন বহুলম। বিশেষণবাচক শব্দ বিশেষ্যবাচক শব্দের সঙ্গে বহুলম সমাস হবে। ঠিক আছে, সূত্রের অর্থ বলা হয়েছে সমানাধিকরণে, এর অনুবৃত্তি এখানে আসছে। বিশেষণবাচক প্রকৃতিকম সুবন্তম বিশেষ্যবাচক প্রকৃতিকেন সমানাধিকরণেন সুবন্তেন।
বিশেষ্য আর বিশেষণের সঙ্গে যদি সমান সমান বিভক্তি অন্ত হয় তাহলে সমাস হবে। সুবন্তেন সহ প্রাক বা সমাস সংজ্ঞম ভবতি সচ সমাসঃ তৎপুরুষ সংজ্ঞা ভবতি। যেমন উদাহরণ বলা হচ্ছে এখানে নীলম চ তৎ উৎপলম, নীলম চ তৎ উৎপলম। এখানে নীল এটা হচ্ছে বিশেষণ, উৎপল এটা হচ্ছে বিশেষ্য, আর নীলম এটাও এই দুটো কি সমান বিভক্তি অন্ত আছে, একই বিভক্তি আছে। নীল এখানেও সুবিভক্তি আছে, উৎপল এটাও সুবিভক্তি আছে। এই জন্য নীল সু উৎপল সু এখানে বিশেষণ বিশেষ্যেন বহুলম এর দ্বারা সমাস সংজ্ঞা হচ্ছে। সমাস হওয়ার পরে বিশেষণম এখানে প্রথমান্ত আছে, তার দ্বারা কার বোধ হচ্ছে নীলসু, তার পূর্বনিপাত হচ্ছে নীলোৎপলম, এরকম রূপ হচ্ছে। নীলোৎপলম এটা হচ্ছে কর্মধারয় সমাস, তার বিধায়ক সূত্র হচ্ছে বিশেষণম বিশেষ্যেন বহুলম। এখানেও বহুলক গ্রহণের ফল আমি বললাম, বহুলক গ্রহণে যেখানে প্রবৃত্ত হওয়ার কথা আছে সেখানে হবে না, ঠিক আছে। যেমন হচ্ছে আর যেখানে হওয়ার কথা নেই সেখানে হয়ে যাবে। যেখানে অন্য দেব, যেখানে হচ্ছে কিন্তু নিত্য হয়ে যাবে, যেমন কৃষ্ণ সর্প, এখানে নিত্য সমাস হয়ে যাচ্ছে। কৃষ্ণ সর্প এখানে বিগ্রহ কি কৃষ্ণস্য আসৌ সর্পস্য। আসৌ সর্পঃ, এখানে নিত্য সমাস হয়ে যাচ্ছে। কৃষ্ণ সর্পঃ নিত্য সমাস, নিত্য সমাস মানে এর বিগ্রহ হবে না। কৃষ্ণ সর্পঃ এটা একটা জাতি বিশেষ, সাপের একটা জাতি বিশেষ। কৃষ্ণ সর্পঃ, ঠিক আছে। যে সাপের রং কৃষ্ণ তাকে কৃষ্ণ সর্প বলবো না, কৃষ্ণ সর্প একটা জাতি বিশেষ। এখানে সমাস নিত্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদিও বহুলক গ্রহণ আছে তাহলে বিকল্প হওয়ার কথা, কিন্তু এখানে বিকল্প হচ্ছে না, নিত্য হয়ে যাচ্ছে। ক্বচিৎ অন্য দেব, কোথাও সমাস হবে কিন্তু সেখানে অন্য একটা বিশিষ্ট কাজ করবে, এখানে বিশিষ্ট কি করছে নিত্য করে দিচ্ছে। ক্বচিৎ অপ্রবৃত্তি, কোথাও প্রবৃত্তই হবে না। যেমন রামঃ জামদগ্ন্যঃ, রামঃ জামদগ্ন্যঃ, এখানে রামঃ জামদগ্ন্যঃ, জামদগ্ন্যঃ এটা হচ্ছে রামের বিশেষণ। রাম অনেকগুলি আছে, একটা হচ্ছে দাশরথী রাম আছে, একটা কার্তবীর্যা, আরেকটা কি আছে পরশুরাম আছে, আরো এরকম চারজন রাম আছে। সেই চারজন রামের মধ্যে কোন রামকে বলতে চেয়েছে, এই জন্য জামদগ্নি রাম, যমদগ্নির অপত্য প্রমাণ যে জামদগ্নি পরশুরাম, তার কথা বলতে চেয়েছে। তাহলে এখানে হচ্ছে জামদগ্নি এটা হচ্ছে রামের বিশেষণ, আর রাম এটা হচ্ছে বিশেষ সমাস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সমাসই হবে না। রামঃ জামদগ্ন্যঃ সমাস হবে না, ক্বচিৎ অপ্রবৃত্তি। নীলোৎপলম ইত্যাদি আরো অনেক উদাহরণ এটার হবে। এই সূত্রটা দেখি আমরা, প্রাক্তাপন্নে চ দ্বিতীয়য়া, প্রাপ্তাপন্নে চ দ্বিতীয়য়া, প্রাপ্তাপন্নে প্রথমার দ্বিবচনান্ত, চ অব্যয়, দ্বিতীয়য়া তৃতীয়ান্ত। সুপ সহ সুপ প্রাক সমাসঃ বিভাষা অধিকারাশ্চ। প্রাপ্ত আর আপন্ন দুটো হচ্ছে শব্দ, তার জন্য বলা হচ্ছে প্রাপ্ত প্রকৃতিকম আপন্ন প্রকৃতিকম সুবন্তম। দ্বিতীয়য়া মানে দ্বিতীয়ান্তেন সুবন্তেন সহ প্রাক বা সমাস সংজ্ঞম ভবতি সচ সমাসঃ তৎপুরুষ সংজ্ঞা ভবতি। প্রাপ্ত শব্দের সঙ্গে আর আপন্ন শব্দের সঙ্গে দ্বিতীয়ান্ত সুবন্তের সমাস হবে। যেমন উদাহরণ বলা হচ্ছে প্রাপ্ত জীবিকাম, জীবিকাম প্রাপ্ত, এখানে প্রাপ্ত প্রকৃতিক সুবন্ত হচ্ছে প্রাপ্ত সু, আর জীবিকা অম এটা হচ্ছে দ্বিতীয়ান্ত সুবন্ত, তার সঙ্গে সমাস হলে প্রাপ্ত জীবিকঃ রূপ হবে, প্রাপ্ত জীবিকঃ। এরকম আপন্ন জীবিকাম আপন্ন জীবিকঃ, ঠিক আছে। এই দুই জায়গাতেই দ্বিতীয়া শ্রিতাতীত পতিত গতাত্যস্ত প্রাপ্তাপন্নৈহি একটা সূত্র পড়েছিলাম, মনে আছে কি?
হ্যালো, कौन सा सर? স্যার হ্যাঁ বলছি, আগের দিন একটা সূত্র পড়েছিলাম, দ্বিতীয়া শ্রিতাতীত তৎপুরুষের প্রথম সূত্র ছিল দ্বিতীয়া শ্রিতাতীত পতিত গতাত্যস্ত প্রাপ্তাপন্নৈহি। यस सर, यस হুম, सर। ওই সূত্রে কি বলা হয়েছিল? দ্বিতীয়ান্ত সুবন্তের সঙ্গে আপন্ন প্রকৃতিক সুবন্তের প্রাপ্ত প্রকৃতিক সুবন্তের সমাস হবে। তাহলে এখানেও তো দ্বিতীয়ান্ত সুবন্ত আছে জীবিকাম, আর প্রাপ্ত এটা হচ্ছে শ্রিতাদি প্রকৃতিক সুবন্ত, সেই সূত্রের দ্বারাই সমাস প্রাপ্ত ছিল। তাহলে নতুন করে আবার সূত্র কেন করলো? এখানেও বলতে হবে পূর্ব নিপাতা নিয়মের জন্য। দ্বিতীয় শ্রিতাতীত সূত্রের দ্বারা যদি সমাস হতো তাহলে কার পূর্ব নিপাত হতো? জীবিকা। কিন্তু প্রাপ্ত শব্দের পূর্ব নিপাত ইষ্ট, এই জন্য প্রাপ্তাপন্নে। প্রাপ্তাপন্নে এখানে প্রথমা আছে, সমাস সংজ্ঞা বিধায়ক সূত্র হচ্ছে প্রাপ্তাপন্নে চ দ্বিতীয়া, সেখানে প্রথমান্ত আছে প্রাপ্তাপন্নে, তার দ্বারা বোধ হচ্ছে প্রাপ্ত শব্দের আর আপন্ন শব্দের। তার জন্য প্রাপ্ত শব্দের আপন্ন শব্দের উপসর্জন সংজ্ঞা হবে, তাদেরই পূর্ব নিপাত হবে। এই জন্য আপন্ন জীবিকা প্রাপ্ত জীবিকা রূপ হচ্ছে। যদি এই সূত্র না করা হতো তাহলে দ্বিতীয়া শ্রিতাতীত সূত্রের দ্বারা সমাস হতো, সেই সূত্রে প্রথমান্ত পদ ছিল দ্বিতীয়া, তার দ্বারা বোধ হতো জীবিকা, আর এখানে জীবিকা, তাদেরই উপসর্জন সংজ্ঞা পূর্ব নিপাত হতো, তখন জীবিকা প্রাপ্ত জীবিকা আপন্ন এরকম রূপ হয়ে যেত। সেটা ইষ্ট নয়, এই জন্য আপন্ন জীবিকা প্রাপ্ত জীবিকা এরকমই রূপ ইষ্ট, এই জন্য নতুন করে সূত্র করা হয়েছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আরেকটা সূত্র আছে আমাদের, নই। নই তৎপুরুষ সমাস আমরা পড়ি তো, সেই জন্য একটা সূত্র হচ্ছে নই। বিশেষ কিছু নেই সূত্রতে, নই প্রথমান্ত পদ আছে, তার সঙ্গে এখানে সহসুপ বিভাষ তৎপুরুষ প্রাক সমাস এর যথাযোগ্য অধিকার আর অনুবৃত্তি আসছে। নই ইতি সুবন্তম সূত্রার্থ কি হচ্ছে? নই সুবন্তম সুবন্তেন সহ প্রাক বা সমাস সংজ্ঞম ভবতি সচ সমাসঃ তৎপুরুষ সংজ্ঞা ভবতি। নই সুবন্ত সঙ্গে নই, এই যে অব্যয় সুবন্ত, তার কি হবে? অন্য সুবন্তের সঙ্গে সমাস হবে, তাকে আমরা তৎপুরুষ সমাস বলবো। যেমন উদাহরণ, জায়গাতে যদি কখন নয়ের লোপ হবে? যদি হলাদি শব্দ থাকে। এখানে যদি হলাদি শব্দ থাকে, হলাদি শব্দ থাকে, তাহলে হচ্ছে নয়ের
লোপ হয়ে স্যার গিয়ে স্ক্রিন দেখা যাচ্ছে না, আমার কিছু প্রবলেম হচ্ছে? এখন দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ। হুম। ন ব্রাহ্মণ, এখানে নয়ের লোপ হয়ে গেলে অমাত্র থাকে, অব্রাহ্মণ হচ্ছে। তো যেখানে হলাদি শব্দ আছে সেখানে এরকম হবে। যদি অজাদি শব্দ থাকে তাহলে নয়ের লোপ না হয়ে অন এরকম চলে আসবে, নয়ের জায়গাতে কি হয়ে যাবে, অন ভাগ চলে আসবে, দিয়ে যোগ হয়ে গিয়ে রূপ হবে যেমন হচ্ছে ন অশ্বহ। এখানে অজাদি শব্দ আছে বলে নয়ের লোপ হচ্ছে না, নয়ের জায়গাতে অন চলে আসছে, ঠিক আছে, দিয়ে অনস্বহ এরকম রূপ হচ্ছে। এরকমই ন ঈশা অনিশা ইত্যাদি হবে। যদি অজাদি শব্দ থাকে তাহলে কিন্তু লোভ হবে না। ঠিক আছে, হ্যাঁ নাই হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে তাহলে তৎপুরুষ সমাস হচ্ছে আমাদের এভাবেই। মোটামুটি তৎপুরুষ সমাস অনেক বড়, অনেক অনেক সূত্র আছে। আর এতটা পর্যন্তই রাখছি। পরের দিন আমরা বহুব্রীহি আর দ্বন্দ্ব। বহুব্রীহি আছে। স্যার পরীক্ষা কি সেপ্টেম্বরেই হবে তো? হ্যাঁ, সেপ্টেম্বরেই হবে পরীক্ষা। সেপ্টেম্বরে। লাস্টে না মাঝখানের দিক? হ্যাঁ, নেট পরীক্ষা কবে আছে বললেন? 30 তারিখ, হ্যাঁ, এই মাসে 30 তারিখ। এই মাসের 30 তারিখ, তাই তো? তাহলে হচ্ছে 10 হুম তারিখের দিকে, মানে 10 তারিখে অথবা প্রথম সপ্তাহ 10 তারিখে করছি, 10 তারিখের দিকে, মানে 10-এর পর, ঠিক আছে? হুম। 10-এর পর যে কোনো একদিন হবে। সোমবারে বুধবারে হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো একদিন ফ্রি হলেই সবাই করা যাবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে ওই গ্রুপে বলে দিতে হবে আর কি, যদি অন্য ডেট হয়। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে আজ অতটাই রইলো আমাদের। পরের দিনে বহুব্রীহি সমাজ প্রকরণ পড়ব। আজ অতটা পর্যন্তই রাখছি, ঠিক আছে? তাহলে রাখছি, ঠিক আর আছে। ক্লাসে উনি। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। হুম, good night.